বলেছেন রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তার ফলে কি এখন শুধু আপনারা যারা বড়লোক আছেন তারাই শুধু রাজনীতি করবেন, আমরা রাজনীতিতে আসতে পারবো না? না না, অবশ্যই না, আমি নিজেকে বড় লোক বলছি না, আমার একটা আয়ের উৎস আছে। এখন এখন ব্যাপার হচ্ছে কি, শুনেন আমি বলি, এখানে আপনার যে কোনো একটা পাবলিক মিটিং করতে হলে বা যে কোনো একটা সভা করতে হলে অবশ্যই সেখানে টাকার খরচ হয়। সেখানে অনেকে ব্যক্তিগত পর্যায় থেকে কন্ট্রিবিউট করে, যারা অ্যাফোর্ড করতে পারে দলকে কন্ট্রিবিউট করে, যারা দলের অ্যাক্টিভলি দল করে, তার নিজে থেকেই করে। এটা যদি আপনি এটা দলকে ভালোবেসে করে, দলের নেতা হিসেবে করে, দলের কর্মী হিসেবে করে, অনেকেই করে। এখন আপনার কিন্তু আপনার হাসিনা যাওয়ার আগে পরে সব মিলিয়ে যদি আপনি ধরেন গত কয়েক বছরে কিন্তু বিএনপির প্রত্যেকটা সবাই কিন্তু আমাদের, আমি যত নলেজে আছে আমার, যে এটা যে সেন্ট্রাল থেকে যে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য বা অঙ্গসংগঠন, তা কিন্তু নয়। অনেকে কিন্তু নিজের পকেটের পয়সা খরচ করেও তখন এসেছে। আমি জানি সেটা ব্যক্তিগতভাবে, হ্যাঁ, আমার বিভাগে আমি বলতে পারি যারা অনেকে এসছে, কিন্তু সেটা দলকে ভালোবেসে এসছে, একটা আন্দোলন চলছে সেই জন্য এসছে, এবং সেই স্পিরিট নিয়ে কিন্তু অনেকে এসছে। ওকে, এবং নিজের পকেটের পয়সা খরচ করেছে। ঠিক, কিন্তু যখন আপনারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি বা ক্ষমতা যাওয়ার দৌড়ে আছেন তখন কিন্তু একটু ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়। যারা নিজের থেকে আসে তারা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়েই আসে। যেমন আমি যদি এখন আমার বন্ধুকে চিন্তা করি যে আসলে এখন বিএনপি সবাই যাইতে চাবে, আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য, তার একটা স্বার্থ থাকবে। সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা স্বচ্ছ, ওই রাজনীতি দেখেন, ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই। আমি মনে করি ওই ধরনের পলিটিক্স, আমি মনে করি দেখেন, দলে এখন যাদের এই দল যে হার্ডলাইনে গত 1 বছর ধরে আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, যেমন ধরেন যেখানে যেটা র্যান্ডম শুনছে বহিষ্কার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দলে পুরনো আছে তাদেরকে, দেশে বিদেশে যারা অনেকদিন ধরে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। তা আমি তো মনে করি যে নতুন কাউকে তো আমি আশেপাশে এখন পর্যন্ত দেখছি না। যারা পুরনো এতদিন ধরে 17 বছর ধরে সংগ্রাম করছে তারাই আমি দেখছি। হ্যাঁ, নমিনেশনের সময় আপনি বহু নতুন মুখ দেখবেন, সেটা সব বড় দলই দেখা যায়, তারা নমিনেশন চাইতে আসে। কিন্তু এটা দলের উপর ডিপেন্ড করে যে দল যে কর্মী বা যে নেতাটা দলের পিছনে শ্রম দিচ্ছে বা কাজ করছে তাকে নমিনেশন দিবে না একজন নতুন কাউকে দিবে। তো সেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দল এখন ইটস অ্যাবাউট টাইম যে এই শিফটটা হোক। এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন, মানে রাজনীতি তো আর পেশা হইতে পারে। মানে ধরেন আমি যদি এখন একটা দলের রাজনীতি করি, ওকে আমাকে বেতন দিবে, টাকা দিবে, মানে টাকাটা আমি কই পাবো? ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই, আমি এখন পলিটিক্স করতে গেলাম, আমি এটা বুঝতে চাইতেছি যে এই পলিটিক্স করতে গেলাম, ধরেন বিএনপি করতে গেলাম, ধরেন হাসান ভাইয়ের দলই করতে গেলাম, ওইটা থেকে আমি টাকা পাবো? মানে এটার হিসাবটা কি? শুনেন, বিদেশে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি আছে, বিভিন্ন দেশে দে গেট পেইড ফর ইট, তাই না? তারা বাংলাদেশে তো বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত, আমি জানি না পায় নাকি, এরকম কোন দল কিন্তু কোনো দল থেকে কোনো টাকা পয়সা আমরা দেওয়া হয় না। কমিউনিস্ট পার্টি পায়, ভালো কথা, দেয়ার লাকি, তারা পায়। কিন্তু বিএনপির মতো এত বড় দলে একটা দল মেইনটেইন করা, সেখানে তো এখানে দল থেকে তো এরকম কিছু হয় না। বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না। পলিটিক্স অফকোর্স আমরা প্যাশন থেকে করি, আমরা দেশকে ভালোবাসি। এই লোকটা ঘরের মানে খাওয়াবে না, একজন শিক্ষক রাজনীতি করছে না, একজন ডাক্তার রাজনীতি করছে না, একজন ইঞ্জিনিয়ার রাজনীতি করছে না, আমি সবাই তো ব্যবসায়ী রাজনীতি করছে। পেশা হিসেবে তো একটা কিছু থাকতে হবে, হ্যাঁ ডেফিনেটলি। রাজনীতি যেমন ছাত্র দল, আমি দেখেছি যে ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না, ছাত্ররা কিভাবে চলবে, ছাত্র রাজনীতি করবে কিভাবে? ছাত্র দল আই থিঙ্ক সেটা দলের দেখা উচিত যে আমি এই জায়গাটা আপনার একটু আটকাই এবং এই প্রশ্নটা করি, আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে? আসলে ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, উনি কিভাবে ওনারা এখন এটা উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জুবাইদা কর্মরত আছেন। তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে। আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না, আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। হ্যাঁ, তো আয়ের উৎসটা সবার জানতে হবে, আমার কোনো কথা নেই। অ্যাজ লং অ্যাজ উনি ট্যাক্স ফাইল করছেন, অ্যাজ লং অ্যাজ ওনার ফাইলস সব ক্লিয়ার আছে, এটা মনে হইতে পারে যে আমি কিন্তু জনাব তারেক রহমান রে, বেগম খালেদা জিয়ারে খুবই পছন্দ করি, বাংলাদেশের সব লোককে আমি পছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জনাব তারেক রহমানের মতো হইতে চায়, তো সে যদি আমরা জানতে চায় যে উনি কি করেন, তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলিটিক্স করেন, তাই তো? না, ওনার আয়ের উৎস ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, সেটা তো অবশ্যই আরো ভয়ঙ্কর হলো, ও তাহলে আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে, তাই তো? আপনার মেয়ে তো আপনার কাছে টাকা চাইতে পারে, আমার বাবা বেঁচে থাকলে বাবার কাছে টাকা চাইতেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপা। আমি বাবা মা তো ছেলে মেয়েদের করবেই। আমি একটু জনাব অ্যাডভোকেট হাসান কায়েমের কাছে চাই। জনাব অ্যাডভোকেট হাসান কায়েম, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমার রিডিং হচ্ছে এই সরকার আগেও দুর্বল সরকার ছিল, কিন্তু ক্রমাগতভাবে দুর্বলতর বা দুর্বলতম সরকারে পরিণত হচ্ছে। আমি মোটা দাগে দুইটা ঘটনার দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মাইলস্টোনের ঘটনা পরে কয়েকটা রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করলেন। কেন এই 4টা দল বাঁচলেন, কেন পরে আবার আর 14টা দল, মানে কারা বড় দল কারা ছোট দল, কিভাবে এটা মাপা হলো এটা আমি বুঝি নাই। এইটা একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে। আবার একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে ওইখানে অংশগ্রহণকারী একটা রাজনৈতিক দলের
নেতা বাইরে এসে বললো যে ইউনূস সাহেব 4-5 দিন পরে ঘোষণা দিবেন যে আসলে ইলেকশন কবে হবে। পরে আবার আমরা এটা কিছুই শুনলাম না। আমরা ইউনূস সাহেব সম্পর্কে এরকম কথা আরো শুনছিলাম, এনসিপি বলছিল যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। তো আরো দুর্বল আমার কাছে মনে হইতেছে, আপনি দেখবেন যে এই সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলম, তিনি মানে এই যে এনসিপির বা এনসিপি ঘনিষ্ঠ বা আগে এনসিপি ছিল এখন বৈষম্য কি জানি আমি জানি না এত কিছু, ওরা এখন তাদের কথা বলা হওয়াতে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের মধ্যরাতে। সেইখানে তিনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে নতুন একটি দলের মহারথীরা, এবং ইঙ্গিত করেছিলেন তিনি টাকা পয়সা সহ এটি সার্কেল মেনটেন করছেন, এটা দুর্নীতির একটা চক্র মেনটেন করছেন। পরে তিনি এটা আবার চেঞ্জ করছেন। এখন এরা আসলে কারা, মানে এই 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 জিনিসগুলি কোথা থেকে হইতেছে? মানে সরকারের কি আপনি মিনিমাম কোনো কন্ট্রোল দেখেন কিনা? আমি অন্য কোনো কিছুর দিকে যাইতে চাই না, আমি শুধু আমার টাকা পয়সার হিসাবটা চাই। এইখানে নিউ ইয়র্কে এখন সবচেয়ে বড় খবর বলা হইতেছে, সরকারের একজন উপদেষ্টা, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এই দেশে আসছেন, তিনি ওই যে টেরিফটা যাতে একটু কমান ট্রাম্প সাহেব দয়া করে, এই জন্য উনি বোয়িং কিনবেন, অন্য জিনিস অনেক বেশি টাকা দিয়ে কিনবেন, এর কোনো কিছু আমাদেরকে একটু কিছু বলবেন না। হাসান কাইম ভাই, আপনার কিন্তু জুলাই আগস্ট এই 1 বছরের হিসাব না, আপনি গত 10 বছর ধরে লেখালেখি করতেছেন, বলতেছেন, এই জিনিসের জন্য কি আসলে আমার একটু আপনি যদি আমার একটু বুঝায় দেন যে মানে এই অর্থনৈতিক দিক দিয়ে আসলে কি হইতেছে? এবং ডক্টর ইউনূস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত, এই জন্য দুর্নীতি এরকম লাই দিতেছেন? উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন, উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন, নিজের কর মওকুফ করতেছেন? আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে, তাদেরও লজ্জা আসলে নাক কান কাটা যাচ্ছে, এটা উনি বুঝতে পারতেছেন কিনা? জনাব হাসান কাইম। জি, আপনার তো অনেকগুলো প্রশ্ন একসাথে, একটা করে একটু বলি। জি, প্রথমত দুর্বলতা তো হচ্ছে আসলে দুর্বলতা সবলতা খুব বেশি ধরেন খারাপ ব্যাপার না, হইতে পারে আপনি দুর্বল অথবা আপনি আসলে সবল, কিন্তু বিষয়টা এর চাইতে খারাপ।